আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছেন। আপনারা যদি মনে করে থাকেন যে ব্যাকডোর চ্যানেল দিয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতা করবেন, তাদের বিজনেসের আপনারা অংশ হবেন, তাহলে আপনারা মাথায় রাখবেন উই আর অলরেডি শহীদ। বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আপনারা সমঝোতার রাজনীতি শুরু করে দিয়েছেন, আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছেন, তার আপনার এই বাবার কথাটাকে আপনারা নোট করে রাখবেন। উনি বলেছেন যে একটা ছেলে গিয়েছে, প্রয়োজনে আরেকটা ছেলে রেডি আছে, আরেকটা ছেলে যদি যায় তাহলে বাবা তৈরি আছে। আমাদের পিছিয়ে আসার কোনো সুযোগ নাই। ইতিহাসে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলি এই কাজ করার কোনো ধরনের দ্রুততম চিন্তা করছেন, আপনারা আমাদেরকে ভুলে যাবেন না। কারণ আওয়ামী লীগের গত 16 বছরের পেশিবাদী পূর্ণাঙ্গ রাষ্ট্র কাঠামোকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা আপনাদেরকে সম্মান রেখে বলতে চাই, আপনারা যে ব্যাকডোরে যে সমঝোতার রাজনীতি করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের পুনর্বাসন, সেই জিনিসগুলোকে আমরা সন্দেহের চোখে দেখছি। সেই জিনিসগুলোকে আমরা মনে করি যে আমরা ফেসিবাদ বিরোধী শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে ফিরবে কি ফিরবে না সেই আলোচনা শুধু এখনো আসে নাই, বরং আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা ওই আলোচনাটি দিচ্ছে তারা কখনোই এই ফেসিবাদের জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কখনোই তারা হৃদয়ে ধারণ করেনি। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের আলোচনা এখন প্রাসঙ্গিক। আওয়ামী লীগের পুনর্বাসনের আলোচনা, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই আলোচনা প্রাসঙ্গিক নয়। বর্তমানে প্রাসঙ্গিক আওয়ামী লীগের বিচার নিশ্চিত যতদিন না পর্যন্ত হবে, সেটা যত বছরই লাগুক, আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয় যে জায়গাটি, সেই জায়গাটি হচ্ছে যে আসলে যে শহীদদের এবং আহত যারা হয়েছে সরকার পক্ষ থেকে তাদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এখানে সরকারের কাজ করেন এমন একজন রয়েছেন, শফিক ভাই রয়েছেন। দেখেন, আমরা বারবার বলছি সরকারের যে পদক্ষেপ এই জুলাই গণ অভ্যুত্থানের পরে তাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ, তাদের পুনর্বাসনের জন্য, আর্থিকভাবে ফেসিলিটেট করার জন্য, তাদের চিকিৎসার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটি প্রয়োজনের তুলনায় সেটি অবশ্যই যথাযথ ছিল না, সেটাকে আমরা অ্যাকনোলেজ করছি। কিন্তু একই সাথে এই সরকার তার জায়গা থেকে চেষ্টা করছেন এই পুরো প্রক্রিয়াটিকে ফেসিলিটেট করার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এবং জুলাই যে ফাউন্ডেশনটি হয়েছে, জুলাই ফাউন্ডেশনটি চেষ্টা করছে। দুঃখজনকভাবে একটি বিষয় কি, এই গভর্নমেন্টটা একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, রেভলিউশনারি স্পিরিট থাকার দরকার ছিল, কিন্তু কোনো না কোনোভাবে এই গভর্নমেন্টের মধ্যে একটা কনস্টিটিউশনাল ব্যুরোক্রেসি এখানে পেনিট্রেট করে দেওয়া হয়েছে। এটা কিভাবে হয়েছে সেটাকে আমরা মনে করি যে আমরা প্রতারিত হয়েছি আমাদের মুরব্বীদের দ্বারা। আমাদের যারা গার্ডিয়ান ছিল তারা আমাদেরকে প্রতারণা করেছেন। তারা এই কনস্টিটিউশনাল ব্যুরোক্রেসির মধ্যেও শহীদের পুনর্বাসন, আহতদের পুনর্বাসন এবং শহীদের যে আর্থিক যেই ক্ষতিপূরণ দেওয়ার যে প্রক্রিয়াটি সেটিকেও সেখানে তারা এক ধরনের ব্ল্যান্ড করে ফেলেছেন। তো সেই জায়গা থেকে এখানে শফিক ভাই আছেন, আমরা বলবো যে যত দ্রুত সম্ভব এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে শহীদ পরিবার এবং আহতদের যে পুনর্বাসনের প্রক্রিয়াটি এটি দ্রুত গতিতে করতে হবে। না হয় এই সরকার যত ধরনের পদক্ষেপ নিচ্ছে না কেন সেগুলো দিন শেষে কোনো না কোনোভাবে এই পদক্ষেপগুলোর উপর একটি প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাবে। বিএনপির বিরোধী দলের থেকে যে রাজনীতি করে এসেছে, গণতন্ত্রের পক্ষে সকল শক্তি নেতৃত্বদানকারী দল হিসেবে বিএনপির লাশের উপর ভর করে এই সরকার ফ্যাসিবাদ ট্যাগটা পেয়েছে। আমরা যদি দেখি বিএনপির 60 লক্ষ নেতাকর্মী, অনেক দেশে 60 লক্ষ পপুলেশনে নেই, 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে। আমি এখানে আমার কিছু পরিচিত ছেলে দেখেছি, বিএনপির এমন একজন নেতাকর্মী নাই ছাত্র দলে যে পোস্টার সাটায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। 600-র উপর নেতাকর্মী গুম হয়েছে, 2,500-এর উপর নেতাকর্মী খুন হয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত একটা কনস্ট্যান্ট এলিমেন্ট ছিল, যারা নেতৃত্বটা মোটামুটি দিয়ে এসেছে, রাজপথে সবসময় সবল ছিল, সেটা বিএনপি, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের শক্তির প্রধান ধারক হিসেবে। সুতরাং আমাদের দিক থেকে আমরা সবসময় চাইব, যেহেতু আমাদের লাশ সবচেয়ে বেশি দিতে হয়েছে, সবচেয়ে বেশি শহীদ আমাদের হতে হয়েছে, সবচেয়ে বেশি গুমের শিকার আমাদের হতে হয়েছে, আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে প্রধান দাবি সবসময় রয়েছে তারা যেন এটার বিচার অবশ্যই সুনিশ্চিত করে। আমি শুধু একটু বলবো, এমনকি গণ অভ্যুত্থানের ক্ষেত্রেও গণ অভ্যুত্থানে এককভাবে যদি কোনো প্রতিষ্ঠানের কথা বলা হয়, কোনো সংগঠনের কথা বলা হয়, সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের দল বিএনপি, যেখানে 422 জন তালিকা অনুযায়ী জীবন দিয়েছেন।
আমি এখানে সঠিক ভাই আছেন, ওনাদের প্রতি আহ্বান জানাবো, আমরা তো আমাদের তালিকাটা দিয়েছি, সরকার এত দীর্ঘ সময় লাগার কথা না, ওনাদের উচিত সারা বাংলাদেশ থেকে যারা শহীদ হয়েছেন সেই তালিকা প্রবর্তন করা, এবং আমরা যেটা বারবার দাবি জানাচ্ছি প্রত্যেকটা শহীদের পরিবারের জন্য যথাযথ মূল্যায়ন হয়। বাংলাদেশ থেকে যতজন গণঅভ্যুত্থানে যতজন আহত হয়েছেন সেটা একটা পূর্ণাঙ্গ তালিকা করা দরকার। কখনো আমরা শুনি 15,000, কখনো 20,000, সুনির্দিষ্ট তালিকা করা দরকার। আমরা বিএনপি থেকে দলীয়ভাবে প্রত্যেকটা চেষ্টা করছি আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে বিভিন্ন পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য, তবে আমাদের প্রত্যাশা রাষ্ট্রীয়ভাবেও আহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো হবে। ডক্টর মাহজামিল, আমি জাস্ট এক বাক্য একটা যে আমরা আহতদের পুরো লিস্ট আমরা করেছি, পুরোটা লিস্ট আছে। হ্যাঁ, পাবলিক এটার জন্য ওয়েবসাইটই আছে। আমার মনে হয় অনেকে আমরা ওয়েবসাইট গুলো দেখছি না। হ্যাঁ, এটা আছে, আমরা বলছি, এবং এদের সবার পাশে দাঁড়ানো হবে। এটা হচ্ছে আমাদের একদম প্রত্যয়, এটা আমাদের একদম, আমরা কমিটেড এখানে। যাই হোক, একটা প্রত্যয়ের কথা আমরা শুনলাম। থ্যাংক ইউ শফিক ভাই। বাট ঘনিষ্ঠ কিছু সাংবাদিক যারা আসলে টেলিকম বিটের পুরনো রিপোর্টার ছিলেন, তাদের কাছ থেকে আমি যেটা পরবর্তীতে শুনেছি, আমার সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়েছে যে এই ছেলেটা কে, তো এই ছেলেটার রাজনৈতিক মতাদর্শ আসলে কি। থামাই, আমরা আসলে সবাই এই এরকম দীর্ঘ অভিজ্ঞতা, আমরা আসলে বলতে গেলে আমাদের সময় শেষ হবে না। আমরা যদি একটু মাঠের জুলাই আগস্টের অভিজ্ঞতায় যেতে চাই, আসলে আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী জীবন আহমেদ। জীবন আহমেদ এখন একটা দেশে বিদেশে পরিচিত নাম হয়েছে, তবে এই নামটা আসলে খুব সহজে আসেনি। আমরা ঝুঁকি নিয়ে যারা সাংবাদিকতা করেছি তাদের মধ্যে জীবন আহমেদ অন্যতম। তিনি তার ক্যামেরার লেন্স দিয়ে দেখিয়েছেন বাংলাদেশে কি হচ্ছে সেটা পুরো বিশ্বকে দেখাতে পেরেছেন। তেমনই সহকর্মী আমাদের জীবন আহমেদ, আমরা তার কাছে শুনতে চাই জুলাই আগস্টের দিনগুলো কেমন ছিল, কিভাবে আপনি কাজ করেছেন। জুলাই তো আসলে এই জুলাইটা আমার জন্য একটা ভিন্ন অভিজ্ঞতা নিতে গেছি আমি। তো এই আন্দোলনটা 18-তে শুরু হয়েছিল, তখনও আমি এই ঘটনা কভার করছি। ফাইনালি যখন হচ্ছে 2024 সেই জুলাইয়ের ঘটনা ঘটলো, তো মূলত আমার বাসাটা হচ্ছে আফতাবনগরের দিকে, সম্ভবত 18 কিংবা 17 তারিখ, যখন হচ্ছে আমি বাসা থেকে বের হই। তো আমি বাসা থেকে শুনতেছিলাম যে প্রচুর পরিমাণে গুলির শব্দ আসতেছে, কিন্তু কোথা থেকে আসতেছে বুঝতে পারছিলাম, গুলি হচ্ছে প্রচুর পরিমাণে। এবং তো ফাইনালি যখন স্টেজের সামনে আসলাম, তখন দেখলাম যে ব্র্যাকের ওই পাশ থেকে হচ্ছে আপনার গুলি চালাচ্ছে, আর এই পাশে হচ্ছে কিছু 100-200 পুলিশ দাঁড়ানো রামপুর ব্রিজের উপরে। তো আমি যখন ব্র্যাকের দিকে এগোতে থাকি, তখন দেখলাম যে পুলিশ হচ্ছে দুই পাশ থেকে গুলি করতেছিল। তো এই গুলিটা দুই পাশ থেকে গুলি করতে করতে এরকম হয়েছে যে দেখলাম যে একটা গুলি করতেছে, রাস্তায় পড়ে যাচ্ছে।